আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব। চুপ, মিথ্যাবাদী, তুই আবারও মিথ্যা কথা কইতেছস। আপনি নাকি লিপস্টিক ইউজ করেন? আমার কাছে মনে হয় নভেম্বরে যারা জন্মগ্রহণ করেন তারা অনেক হাই অ্যাম্বিশিয়াস। জীবনে কয়টা এসেছে প্রেম? কত 4-5টা এরকম হবে। পুরুষ হওয়ার জন্য কি প্রতিদিন শেভ করেন যেন দাড়ি উঠে? ভেজলিন ইউজ করি আমরা। এই ছোট বয়সের বাচ্চাদেরকে পাকাচ্ছেন কেন আপনি? দর্শক, আয়নায় আজকে ঝলমলে কালো ড্রেস পরে উপস্থিত হয়েছে সাকিব সিদ্দিক, অভিনেতা সাকিব সিদ্দিক। আপনারা অনেকেই তাকে চেনেন, তার খুঁটিনাটি জানার চেষ্টা করব। প্রথমে আপনার মানে ড্রেসটা বা পাঞ্জাবি তো বলবো না, হ্যাঁ পাঞ্জাবি, এখানে চকমক চকমক করছে, একদম চোখে লাগছে। এটা কি জায়েদ খানও এরকম একটা ড্রেস পরছিল পাঞ্জাবি, তার থেকে ইন্সপায়ার্ড নাকি? না, আসলে ওরকম কোনো কিছুই না। আমি তো আর পাঞ্জাবি ডিজাইন করি না, আমি দেখা গেছে একটা শপে গিয়েছি, ভালো লাগছে, পরে আসছি, এতটুকুই। আচ্ছা আচ্ছা, জামা কাপড় কি নিজেই কেনেন নাকি হ্যাঁ দেয়া হয়? পিআর টিআর পিআর আসলে কম পাই, খুব বেশি একটা পাই না, তো বেশিরভাগই নিজেরই কেনা হয়। আপনি বেশ সুদর্শন একজন মানুষ এবং সেই সাথে সাথে ভালো অভিনয় শিল্পী, এবং আপনার সম্পর্কে অনেক ডিরেক্টর অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু কেমন যেন একটা কথা বলে যে আপনি সবসময় সেটে লেট করে আসেন। এটা কি সত্যি? না 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 না, এটা একদম সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমি কখনোই লেট করি না, কজ আমি কাজটা ভালোবাসি। যে কাজটা আমি ভালোবাসি, যে আমি করতে পছন্দ করি, আপনি কথা বলে দেখবেন যে কোনো কি আপনাকে বলবে আমি আগে আসছি, কখনো লেটে আসিনি। বেশ ভালো। আপনার কানে একটা গ্লেজ দিচ্ছে, কি হীরা মানিক মুক্তা নাকি কানের দুলটা? না না না, এটা একটা নর্মাল অ্যাক্সেসরিজ, একটা ইয়াররিং, ম্যাগনেটের ইয়াররিং। নায়করা এই যে কানের দুল পরে, এটা আপনি কিভাবে দেখেন বা কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে, স্টাইলটা ভালো লাগে। ছোটবেলা থেকে যখন দেখতাম শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, আমাদের দেশে সাকিব খানও বলেন, তো আমরা তো তাদেরকে ফলো করি। তাদের স্টাইল বলেন, তাদের কথাবার্তা, তাদের পোশাক আশাক বলেন, তাদের অভিনয় বলেন, সব কিছু থেকে আমরা ইন্সপায়ার হই, সেই চাল চলন করার চেষ্টা করি, ভালো লাগে, ফলো করি, এতটুকুই। আপনি একজন নায়ক বা অভিনেতা হওয়ার জন্য আসলে কি কি যোগ্যতা থাকতে হয় যেটা আপনার মধ্যে আছে? একজন অভিনেতা হতে গেলে তাকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে। কেন? এত ধৈর্য দিয়ে কি করবে? মানে এত নায়িকা এসে প্রেমের অভিনয় করছে, তাদেরকে ম্যানেজ করার জন্য ধৈর্য লাগতে হবে এরকম কিছু? না না না, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যে এটা একটা স্ট্রাগলিং অকুপেশন, একটা স্ট্রাগলিং পেশা। তো সেই ক্ষেত্রে দেখা গেছে উত্থান পতন থাকবেই। অনেক সময় দেখা গেছে মন ভেঙে যায়, আপনি ইন্সপায়ার ফিল করছেন না কোথাও থেকে, আপনি ভয় পাচ্ছেন, আপনি ভীত, আপনি কি করবেন, আপনি আপনার কনফিডেন্স হারিয়ে ফেলছেন। তো গুড ডেইজের জন্য অনেকের জন্য অপেক্ষা করতে হয়, বিলিফ রাখতে হয় নিজের প্রতি, নিজের বিশ্বাস থাকতে হয়, আর প্রচণ্ড ধৈর্য এবং কাজের প্রতি অনেস্ট থাকতে হবে। এটা আমার কাছে পার্সোনালি বিলিফ। ধৈর্য বাদে আর কি কি লাগবে? সুদর্শন হওয়ার প্রয়োজন আছে কিনা, বা অ্যাক্টিংটা জানার দরকার আছে কিনা, নাচ গান সব কিছু জানার দরকার আছে কিনা? অফকোর্স অ্যাক্টিংটা তো প্রয়োজনই। আর সুদর্শনের ক্ষেত্রে যেটা আপনি বললেন, সেটা হচ্ছে আমার কাছে, আমি পার্সোনালি ওইটাকে অত বেশি প্রায়োরিটি লিস্টে রাখি না। আগে হিরো বলতেই যেমন চোখের সামনেই ভাসতো যে 6 ফুট লম্বা, অনেক সুদর্শন হতে হবে, বচনভঙ্গি অনেক সেরকম থাকতে হবে। আমার কাছে মনে হয় যে না, ব্যাপারটা ওরকম নাই। এখন যে কেউ চাইলেই আপনি অভিনেতা হতে পারবেন যদি তার ভিতরে সেরকম কোয়ালিটি থাকে। আমি আমার উদাহরণ দিই, আমি খুবই সাধারণ মানুষের মতো দেখতে, আমি খুব বেশি লম্বা না। একজন তথাকথিত হিরো যেমন লম্বা থাকে, আমির খানও তো 5 ফিট 5 ইঞ্চি। হ্যাঁ, আমির খান 5 ফুট 5 ইঞ্চি, কিন্তু আমাকে যদি আপনি দেখেন, আমি একজন, আপনি বাংলাদেশে গুগলে সার্চ দেবেন বাংলাদেশি পিপল, একজন সাধারণ বাঙালির যে স্কিন টোন আমার সেম স্কিন টোন, একজন সাধারণ বাঙালির যে হাইট আমার সেম হাইট। কত আপনার হাইট? আমার হাইট 5'5". সো আমির খানের সাথে কত মিল? হ্যাঁ, আমির খানের সাথে আপনি মিল দিতে পারেন। সো ওইটা কিন্তু রেয়ার কেস ছিল অনেক। 90s সময় ব্যাপারটা কিন্তু এরকম ছিল যে ব্যাপারটা হয়তো তার ভাগ্য ভালো ছিল, বাট এখন কিন্তু হরহামেশাই হচ্ছে। সো এনিওয়ান কুড বি হিরো যদি অর অ্যাক্টর, যদি তার সেই কোয়ালিটি থাকে, যদি সে অভিনয় পারে, এটার ভিতরে কাজটার প্রতি যদি তার দরদ থাকে, ভালোবাসা থাকে, টান থাকে। নিজেকে যদি ডিফাইন করতে বলি 3টা শব্দে, কি কি বলবেন? হার্ডওয়ার্কিং, ধৈর্যশীল, আর আমি নিজের প্রতি বিশ্বাস রাখি, উপরওয়ালার উপর ভরসা রেখে চলি। আচ্ছা, ক্যাটাগরির দিক থেকে যদি ডিফাইন করতে বলি, এ বি সি ক্যাটাগরি, কোন ক্যাটাগরির নায়ক আপনি? কোন ক্যাটাগরির নায়ক? নিজের প্রতি আত্মবিশ্বাসটা কতটুকু? এটা আসলে আমি বলতে পারবো না, কজ আমার মিডিয়াতে আমি খুবই ছোট, ফ্রেশ মিট যেটাকে বলে। ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আপনি পাবলিক ভার্সিটিতে যাবেন, আপনাকে র্যাক দিবে না,
জুনিয়র বলে সব জায়গায় দেয় তো না। ব্যাপারটা ওরকমই। আমি একদমই ছোট, আমি শিখছি, লার্নার, আমাকে স্টুডেন্ট বলেন। দিলে বাজে কাওয়ালি একটা আচ্ছা, গানে হ্যাঁ। আপনি হচ্ছে অভিনয় করেছেন, তাই না? মিউজিক ভিডিওই তো, ওটা তো কোনো সিনেমার বা কোনো নাটকের অংশ না। ওটা নাটকের একটা আইটেম সং। আচ্ছা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা চেষ্টা করেছি, আমরা নাটকের ভিতরে আমরা নাটকটাকে ফিল্ম আকারে ট্রিটমেন্ট করার চেষ্টা করছি আমাদের আপকামিং একটা প্রজেক্ট অঙ্গার। সো আমরা চেষ্টা করেছি পাবলিকের টেস্ট অনুযায়ী একটু ডিফারেন্ট কিছু পোট্রে করার জন্য। সো যার কারণে ওটা নাটকেরই একটা সিন, নাটকেরই একটা আর্মস ডিলিংয়ের একটা সিন, যেখানে দেখা গেছে আর্মস ডিল হয়। সো তখন একটা আইটেম সং হয়, আমরা চেষ্টা করেছি আমাদের আপনি জায়গা ওখানে থেকে। কি মানে মাফিয়া টাইপের কিছু? এটা অঙ্গার দেখলে হয়তো বুঝতে পারবেন। এই প্রথম যেটা বলছেন যে নাটকের মধ্যে আইটেম সং আপনারা বলছেন, না, আমরা দাবি চেষ্টা করছেন। করেছি, হ্যাঁ, আমাদের দিক করেছেন। থেকে। সেখানে আপনার নাম হচ্ছে সাকিব সিদ্দিক, জি আর সেখানে ছিল আমরা দেখেছি যে সিদ্দিকের প্রাক্তন বউ, অভিনেতা সিদ্দিকের প্রাক্তন বউ, জি, জি, আর মারিয়া তিনি আপু। কিন্তু খুব সুন্দর, মারিয়াম, তিনি নেচেছেন এবং আপনি টাকা ছিটিয়েছেন, খুব সুন্দর ছিল। আমি পুরোটা দেখেছি, আমার কাছে খুবই ভালো লাগলো। তো কেমন লাগলো মানে এরকম যদি ক্যাপশন হয় যে সিদ্দিকের প্রাক্তন বউকে নিয়ে সাকিব সিদ্দিক নাচলেন এবং টাকা ছিটালেন, কেমন লেগেছে কাজ করে? কাজ করে খুবই ভালো লেগেছে, বিকজ শি ইজ ভেরি ফ্রেন্ডলি। উনি অবশ্যই আমার থেকে অনেক সিনিয়র। সো আমাদের গানের ক্যারেক্টার অনুযায়ী আমাদের যখন ডিরেক্টরদের সাথে আমরা প্ল্যান করি, আমাদের এরকম একটা ক্যারেক্টার প্রয়োজন ছিল যে সুন্দর হবেন, নাচতে পারবেন। প্লাস আমরা যখন বলিউডের আইটেম গার্ল, আমরা যখন আইটেম সংগুলো দেখি, সেই গানটার সাথে যাবে সিচুয়েশন অনুযায়ী। গল্পর ক্যারেক্টার তো আমি এখন রিভিল করতে পারছি না, তো ক্যারেক্টারটার সাথে উনি প্রপারভাবে যায়। সো এটা টোটালি ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, তারা সবাই মিলে ডিসিশনটা নিয়েছেন। এখানে আমার যে ক্যারেক্টার টাকা ছিটেছে ওইটাই আমার ক্যারেক্টার ছিল আর কি, ওইটাই আমি পোর্ট্রে করেছি। আচ্ছা, তো কেমন লেগেছে মানে এই মারিয়া মিম অফ ক্যামেরায় আপনি কেমন দেখলেন? হ্যাঁ, না, শি ইজ সো জেন্টল, পোলাইট। কাজের প্রতি তার ভালোবাসা আছে। আপনাকে কি বলেছে? আমার সাথে আসলে সেভাবে কনভারসেশন হয়নি কাজ ছাড়া, আমরা জাস্ট প্র্যাকটিসিং ফিল্ডে হয়তো দেখা হয়েছিল, হাই হ্যালো, জাস্ট এতটুকুই। কথিত আছে যে আপনি নাকি লিপস্টিক ইউজ করেন, এটা কি সত্যি? না না না, ব্যাপারটা ওরকম না। সামটাইমস দেখা গেছে যে মেকআপ যখন করা হয় আমাদের প্রত্যেকটা, যেমন আপনিও মেকআপ করছেন, হ্যাঁ, আমি অনেক মেকআপ আমাকেও আজকে এখানে কাজ করতে হয়েছে জাস্ট বিকজ অফ লাইটের সাথে আপনার ফেসটি অ্যাডজাস্টমেন্ট করার জন্য। তো নাটক যখন করা হয় তখন দেখা যায় যে কালার করা হয়, অনেক সময় কালার কারেকশন রং থাকে। যেমন আপনি লাল কালারের ড্রেস পরে আছেন, আমি কালার সম্পর্কে জানি, আপনি লাইট শেডের একটা লিপস্টিক ইউজ করছেন। তো সেই ক্ষেত্রে এটা তো কালার করবে না, যেহেতু যদি এটা নাটক হতো তখন এটা যদি কালার করা হতো তখন এই ব্যালেন্স করতে গেলে তখন দেখা গেছে আপনার লিপসটা আরও অনেক বেশি রেডিশ হয়ে যেত। কিছুটা তো মেকআপ আপনাদেরকে ইউজ করতে হ্যাঁ, করতে হয়, এটা ব্যালেন্স করতে হলে। আচ্ছা আচ্ছা, তো কোন কালার লিপস্টিক বেশি পছন্দ করেন? লিপস্টিক না, তখন আমাদেরকে একটা আপনার লিপস শেডের একটা ভেজলিন দিতে হয়, ভেজলিন ইউজ করি আমরা। ওকে, বিকজ আমাদের যখন কাজ করি তখন অনেক ডায়লগ ডেলিভারি করতে আউটডোরে থাকতে হয়, আপনার ঠোঁট বা লিপস যেটাকে বলে সেটা বারবার শুষ্ক হয়ে যাবে, সো যার কারণে এটা করতে হয়। তো গানে তো আমরা দেখলাম আপনি টাকা ছিটিয়েছেন নায়িকার উপর, তো বাস্তব জীবনে যদি টাকা ছিটাতে হয় কোন নায়িকার উপর আপনি টাকা ছিটাতে চান? না, বাস্তব জীবনে কোনো নায়িকার উপর টাকা ছিটাতেই চাই না, টাকা পকেটে রাখতে চাই। বর্তমান বিনোদন ইন্ডাস্ট্রি বা সিনেমাতে আপনি কি কি সংকট দেখতে পাচ্ছেন? আচ্ছা, বর্তমান বিনোদন ইন্ডাস্ট্রিতে আমার কাছে যেটা বড় সংকট মনে হচ্ছে প্রডিউসারের সংকট আছে। প্রডিউসারের সংকট এটা কবে থেকে হলো? এটা আমি ফেস করছি লাস্ট 6 মান্থ, অ্যারাউন্ড 6 মান্থ যাবত ফেস করছি। তো প্রডিউসার সংকট আছে। আর আপনি ব্যক্তিগতভাবে কোনো সংকটের সম্মুখীন হচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে সংকট, ভালো গল্প পাওয়াটা একটু টাফ আসলে। ভালো গল্প বলেন, ভালো মেকারদের সাথে কাজ করার ইচ্ছে পোষণ করছি, চেষ্টা করছি যতটুকু পারি, নিজের সততা বজায় রেখে পরিশ্রম করে, ভাগ্যও যতটুকু সহায় করে। সো ওইখান থেকে আশা তো আছেই, ভালো মেকারদের সাথে কাজ করব, সেই পথেই আগাচ্ছি, দেখা যাক কতটুকু কি। এটা আমার পার্সোনাল সংকট, এটা বলতে পারেন। আচ্ছা, আপনি এখন আবার লেখালেখিও করছেন, হ্যাঁ, যেটা আমরা শুনলাম। তো লেখালেখি এবং বেশ কয়েকটা নাটকে, আপনার নাটকেই আপনি লিখেছেন। জি। তো কবে থেকে আসলে এই লেখালেখি বা এত পাণ্ডিত্য অর্জন করলেন? কবে থেকে ব্যাপারটা ওরকম না, আমি ছোটোবেলা থেকেই প্রচণ্ড বই পড়তাম এবং প্রচণ্ড মুভি দেখতাম। আমি খুবই দেখা গেছে মুভি ফ্রিক ছিলাম। তো সেই ক্ষেত্রে দেখা গেছে মুভি দেখা থেকে একটা এক্সপিরিয়েন্স, বই পড়ার থেকে একটা এক্সপিরিয়েন্স, প্লাস রিয়েল লাইফে মানুষের সাথে আমি অনেক প্রচণ্ড মিশতাম। তো তাদের ওইখান থেকে একটা এক্সপিরিয়েন্স, তো আমার কাছে মনে হয় এটা আমার লেখালেখিতে অনেক হেল্প করেছে। আচ্ছা, এই পর্যন্ত কয়টা নাটক লিখেছেন যেখানে নিজেই অভিনয় করেছেন? এই পর্যন্ত
ক্লোজ টু 20টার কাছাকাছি 20 হবে। নাটক আপনি দেখে ফেলেছেন? জি, কাছাকাছি হবে। আপনি তো অনেক অনেক মানে জ্ঞানী মানুষ। তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি অভিনয়ের টাকাটাও নিয়ে নিচ্ছেন, আবার স্ক্রিপ্ট রাইটিং এর টাকাটাও নিয়ে নিচ্ছেন। এখন বাদ থাকলো কি খালি ক্যামেরাম্যানের টাকাটা, এটাও কি নিয়ে নেবেন? ডিরেকশন তো আপনিও দিতে পারবেন, সমস্যা তো নাই। এটা না, কি না। সব টাকা, মিডিয়ার সকল টাকা আপনার পকেটে ঢুকানোর জন্য এই বুদ্ধি করতেছেন? না, ব্যাপারটা ওরকম না। আমি আসলে পার্সোনালি দেখেন আমি কতটুকু পারি কি পারি না সেটা পরের ব্যাপার। আমি আসলে চেঞ্জেস দেখতে চাই। তো যার কারণে দেখা গেছে নিজস্ব জায়গা থেকে নিজের সীমাবদ্ধতা থেকে গল্প ভাবার চেষ্টা করেছি। আচ্ছা, ডে বাই আপনি ডে। এরকম করেন তো? ওটা কিসের রিং? একটা রিং আর কি, এটা আমার খালামণি আমাকে গিফট করছে। ও, খালামণি, সো হ্যাঁ। সুইট। এটা কি বিশেষ কিছু? হ্যাঁ, আমার বার্থডে উপলক্ষে দিছিল উনি। আপনার বার্থডে 4th নভেম্বর। 4th নভেম্বর। আমার বার্থডেও 4th নভেম্বর। ওয়াও, নাইস। কেন বলেন তো, নভেম্বরে যারা জন্মগ্রহণ করে তারা সেরা কেন বলেন? তারা কোন কোন দিক থেকে সেরা? আমার কাছে মনে হয় নভেম্বরে যারা জন্মগ্রহণ করেন তারা অনেক হাই অ্যাম্বিশিয়াস এবং যারা নভেম্বরে জন্মগ্রহণ করে তারা অনেক জিদি, মানে ভালো কিছু করবে, রাইট। নেভার গিভ আপ একটা মেন্টালিটি তাদের ভিতর থাকে। দিস ইজ ওয়াই দে আর বেস্ট। ইমোশনাল? হ্যাঁ, ইমোশনাল অলসো, বাট এমন ইমোশনাল যেটা দুনিয়া দেখবে না, মানে নিজের কাছে রাখতে নিজের পছন্দ কাছে, করে। এবং দে আর ভেরি সিক্রেটিভ। ওকে, ওকে। আচ্ছা, আপনাকে অনেকে বলে হয়, মানে আপনার যেটা হয় যে আমরা অনেক মানুষকে চিনি না বয়স চোরা, মানে বয়স বোঝা যায় না আসলে কত কি এরকম। আচ্ছা, তো আপনাকে অনেকে বলে যে নাবালক নায়ক, অপরিপক্ক নায়ক, জি, এগুলো তো শুনেন। না, ও ব্যাপারটা ওরকম না, এরকম শুনি না। দেখা গেছে যে আমার ক্ষেত্রে যে টার্মটা ইউজ করা হয় বেবি ফেস। বেবি ফেস। Baby face। আবার বলে যে অনেকে দাড়ি মোচড় ঠিক মতো হ্যাঁ। আর ওঠে নাই, এখনই নায়ক হয়ে এখনই নায়ক, গেছে। হ্যাঁ, সেটা আমি তো নিজেই বলি। আমি আচ্ছা। নিজেই বলি যে দাড়ি মোছো ওঠে নাই, তার মধ্যেই আমি দেখা গেছে যে লিড ক্যারেক্টার প্লে করতে পারছি। সো এইটা টোটালি আমার দর্শকদের ভালোবাসা, তাদের এক প্রকার আমার প্রতি স্নেহ বলেন, সব কিছুই বলেন, বিকজ আমার যারা অডিয়েন্স আছে তারা বেশিরভাগই দেখা গেছে আমার থেকেও বড়। তো সেই ক্ষেত্রে আমি তো ভাবি যে এটা তাদের একটা বড় আন্তরিকতা আমার প্রতি। ওয়েট, মানে আসলে কি আপনি বয়স চোরা নাকি আপনার বয়সটাই ছোট, কোনটা? না, বয়স চোরা না, আমি আমি আপনাকে বলছি, যেমন আমার বয়স এই নভেম্বর 4-এ 24 হবে, আচ্ছা। কিন্তু আমি এসেছি কিন্তু আরো 3 বছর আগে। তখন আমার বয়স দেখা গেছে মাত্র 21। তো 21 এই যে একটা ছেলে, আমার কাছে মনে হয় না একদম বাংলাদেশে এসে লিড করতেছে একটা নাটকে। আমার এখনই দেখতে আমাকে বেবি বেবি লাগে, বেবি ফেস আছে। এই বেবি ফেসটাকে ঠিক করার জন্য আর একটু ভালো পুরুষ পুরুষ হওয়ার জন্য কি প্রতিদিন শেভ করেন যেন দাড়ি ওঠে? না, 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 ওরকম কোনো কিছু করা হয় না। তো তখন আরো বেশি বাচ্চা বাচ্চা লাগতো। সো ওই আমাকে যে দর্শক গ্রহণ করেছে, এটা আমি মনে করি তাদের একটা বিশাল আন্তরিকতা আমার প্রতি, ভালোবাসা। হয়তো নিজের ঘরের ছেলে মনে করি গ্রহণ করছে, যে আমাদেরই ছেলে, আমাদেরই সন্তান, ঠিক আছে, করুক। সো আমি কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল। এমনিতে বলে না কেউ দেখলে, বাবা তুমি কিসে পড়ো, এরকম? না, না, 3 বছর আগে বলতো, এখন বলে 3 না। বছর আগে? আচ্ছা, এখন আসলে কিসে পড়েন আপনি? আমার স্টাডি একটু গ্যাপ হয়ে গেছে, মানে একটু গ্যাপ চলছে। দেখা গেছে কাজ করতে গিয়ে অনেক সময় স্টাডি গ্যাপ পড়ে যায়। আমি ল নিয়ে পড়ছি, এলএলবি, শান্তমারি ইউনিভার্সিটি। শান্তমারিয়ামে। আচ্ছা, এখন কোন ইয়ারে আছেন? ওটা কি ইয়ার সিস্টেম? সেমিস্টার। সেমিস্টার? কোন সেমিস্টার? থার্ড থার্ড সেমিস্টার। সেমিস্টার। ওকে, ওকে। আচ্ছা, অনেক সময় হয় না যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিলে আশেপাশে খালারা ফোন দেয়, চাচিরা ফোন দেয়, আত্মীয় স্বজন ফোন দেয় যে কত পাইছে কত পাইছে। তো সামনে তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেবে, তো আপনার ফ্যান আছে, বেশিরভাগই আপনার ফ্যান হচ্ছে বলা যায় যে ক্লাস 10, 9 এইচএসসি পরীক্ষার্থী। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আমার খালি একটা কথাই বলার আছে। দেখা গেছে আমার কথাটা শুনলে হয়তো অনেক গার্জিয়ান মন খারাপ করবে, কিন্তু আমি তাদেরকে একটা কথা বলবো যে এইচএসসি এসএসসির যে রেজাল্ট, এটা কখনোই আপনার লাইফের মানদণ্ড তৈরি করে না। সো এটা নিয়ে হেডেকের কোনো কিছু নেই। কেউ যদি ফেলও করে কোনো সমস্যা নেই, লাইফ আপনাকে দ্বিতীয়বার ঘোরার সুযোগ দিবেই। আপনি যে কোনো কিছু করতে পারবেন। বর্তমান পৃথিবী একটা ওপেন ফিল্ড। সো এই ফিল্ডে যার স্কিল যত বেশি, কারিকুলাম পড়াশোনা ব্যাপার তো আছেই, কিন্তু পাশাপাশি যার স্কিল যত বেশি, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি বর্তমানে এআই যেটা আছে সেটা নিয়ে কাজ করতে পারেন। সো দিন শেষে আপনি যখন একটা ভালো অ্যামাউন্ট অফ মানি আর্ন করতে পারবেন, আপনি আপনার পরিবারকে সুন্দর মতো সার্ভ করতে পারবেন। আপনি যেমন অভিনেতাও হতে পারবেন। অভিনেতা হতে গেলে কিন্তু যে খুব বেশি পড়াশোনা করা লাগবে কারিকুলাম অ্যাক্টিভিটিসের ভিতর থেকে, আপনি ক্রিকেটার হতে পারবেন। এনি কাইন্ড অফ ফিল্ড আপনার জন্য ওপেন আছে। সো এটা নিয়ে হেডেক আর কিছু নেই। আর পড়াশোনা এমন একটা জিনিস, আপনি যদি বারবার ফেল করেন, আপনার কামব্যাকের সুযোগ আছে, কেউ আপনাকে বাধা দিবে না।
হুম। আর আপনার এইচএসসি সময় কেমন ছিল রেজাল্ট? আমার এইচএসসির সময় রেজাল্ট খুব বেশি একটা ভালো ছিল না, বিকজ আমি ওই সময় দেখা গেছে খুবই দুষ্টামি করছিলাম। কি করতেন? দুষ্টু দুষ্টু কি কাজ করতেন? দুষ্টু দেখা গেছে যে আমি প্রচণ্ড ক্রিকেট খেলতাম, প্রচণ্ড। আচ্ছা। দেখা গেছে যে ওই যে বাংলা একটা ওয়ার্ড আছে, খ্যাপে খেলতে যায় না, ক্রিকেট ভাড়া করে নিয়ে যায় আচ্ছা, হ্যাঁ, এক হ্যাঁ, এলাকা থেকে আরেক এলাকায়, সো এরকম খেলতে যেতাম, প্রচণ্ড খেলতাম, দিন রাত 24টা ঘন্টা। তারপর আমি ছিলাম সায়েন্সের স্টুডেন্ট, একদমই পড়াশোনা কোনো কিছু ছিল না। আমি একটা পর্যায়ে আমার মার সাথেও কথা বলছিলাম যে এরকম যে মা আমি পরীক্ষা দিব না, প্লিজ হেল্প মি। তো আমার মা আমার প্রতি প্রচণ্ড দয়াশীল। আমার মা আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দিতে হবে না, আগে মেন্টাল হেলথ বেশি জরুরি, তুমি যদি এটাকে প্রেশার ফিল করো সমস্যা নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই। কিন্তু তারপরে আমার এক ফ্রেন্ড আমাকে একদিন, যেদিন রেজিস্ট্রেশন করে ওই দিন সাইন করতে নিয়ে গেল। তা আমার ফ্রেন্ড আমার বললো যে আয় আড্ডা দিই, সমস্যা নেই, এমনি সাইন করলি, মনে করলি একটা অটোগ্রাফ দিলি, এরকম একটা সাইন কর, সমস্যা নেই। আমি আচ্ছা ঠিক আছে, আজকে রেজিস্ট্রেশনের দিন, সবার সাথে আজকে লাস্ট দেখা। আমি তো খুব খুশি, আমি পরীক্ষা দেবো না, আমি নেক্সট টাইম পরীক্ষা দেবো। ওর অনেক প্রেশারে আমি ওদেরকে থেকে হাসাহাসি করতেছি, আমি রেজিস্ট্রেশন সাইন করলাম। আম্মু বললো কিরে কই গেছিলাম? বললাম আমি এমনি গেছিলাম, সবার সাথে দেখা করতে গেলাম, রেজিস্ট্রেশনে সাইন করছি। আর পরীক্ষার আর তো মাত্র 1 মাস আছে, 1 মাস পরই পরীক্ষা, তেমন কোনো প্যারা নেই। আমি 1 মাসটা একটু তারপরও ঘুরি, সমস্যা নেই, একদম নেক্সট ইয়ার থেকে আমি ভালো মতো পড়াশোনা করবো। তো আমার মা বলে সাইন যেহেতু করছো পরীক্ষা দেওয়া লাগবে। আচ্ছা। তখন আমার মা একদম মনে করেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম পুরো চেঞ্জ, সাইন যেহেতু করছো পরীক্ষা দিতে হবে, ফেল হলে ফেল, কোনো সমস্যা নেই। তারপরে তাহলে কি আগে রাজি রেজাল্ট হইলে কি কেন? আসলো? আমার কথা হচ্ছে তাহলে আগে রাজি হইলে কেন? আচ্ছা। এইটাই মানে আসলে কি বলবো, দেশি মমস তারপর মুড সুইং। পাস করছিলেন? না হ্যাঁ, পাস না করলে করছিলেন? কিভাবে কেন আসবে? আচ্ছা, তো কি অবস্থা, কি রেজাল্ট আসলো? আমার এ এ আসছিল। এত ভালো রেজাল্ট, তারপর বলতেছেন রেজাল্ট ভালো হয় না? হায় রে না আল্লাহ। মানে না, আমার প্রিভিয়াস রেজাল্টের তুলনায় এটা খুব খারাপ ছিল। যেমন ধরেন আমার 5 এর রেজাল্ট ছিল, আমি ট্যালেন্ট বলে বৃত্তি পেয়েছিলাম, আমার চিটাগং জেলার ভিতরে আমি 14তম হয়েছিলাম। বাহ। তারপর 8এও আমার বৃত্তি ছিল, মেট্রিকেও আমার ছিল, খালি ইন্টারে আমার ছিল। চমৎকার। কোন জেলার মেয়েকে কখনোই বিয়ে করবেন না? না, আমার কাছে এরকম কোনো কিছু না। আমি তো শুরুতেই বললাম যে আমি এরকম পার্থক্য করি না। আমার আচ্ছা, কাছে পুরো ধরেন আপনার বাংলাদেশ কাছে প্রস্তাব আসলো নোয়াখালী, কুমিল্লা আর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা আরেকটা প্রস্তাব আসলো বরিশাল থেকে। আচ্ছা। এখন যদি বলে আপনার মা এই সাকিব তোমার জন্য 4টা মেয়ে নিয়ে আসছে, তুমি একটা বাছাই করো, কোনটা বাছাই করবে? যে মেয়েকে দেখলে আমার ভালো লাগবে তাকেই। জেলার না, ভিত্তিতে? জেলার ভিত্তিতে আমি তো দেখবো না, যাকে আমার দেখতে ভালো লাগবে তাকেই বিয়ে করে ফেলবো। বাহ, চমৎকার চমৎকার। এই যে ছোট্ট একটা বয়সে, বা আপনি দেখতে বেবি ফেস, দাড়ি মোচ ওঠে নাই বলা যায়, তো এই সময়টা যে এই যে ছোট ছোট নায়িকাদেরকে এরকম জড়িয়ে টড়িয়ে ধরেন, এরকম রোমান্টিক সিন করেন, আপনার মা ধরে পিটায় না? না না, মা পিটায় না, আসলে এটা ব্যাপারটা তো জানে, এটা ইটস প্রফেশন, অনেক সময় করতে হয় সিচুয়েশন অনুযায়ী। আর রোমান্টিক সিন অনেক সময় বাবা মার সামনে তারা তো টিভিতে দেখে, তখন অনেক বিব্রত ফিল করি, অনেক দেখা গেছে যে শাই ফিল করি, ব্যাপারটা এরকম থাকে। কিন্তু তারপরও প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, তারা যখন একটা সিন ডিসক্রাইব করে তো তাদের ইনস্ট্রাকশন তো ফলো করতেই হবে, বিকজ প্রফেশনটাই এরকম যে প্রফেশনে আপনার অ্যাক্টিংটা ভালো মতো করে যেতে হবে আপনার ক্যারেক্টার অনুযায়ী। আচ্ছা, কোন জাতীয় সিনে আপনি কখনোই অভিনয় করতে চান না? আমি আসলে হয়তো এরকম বলতে পারবো না, সিন আসলে স্পেসিফিকভাবে বলাটা টাফ। আপনি গল্প বলতে পারবো যে এই টাইপের স্টোরিতে আমি কখনো নিজেকে দেখতে মানে চাই না। ধরেন কোনো বোল্ড সিন বা কোনো সাহসী দৃশ্য, এই ধরনের সিনেও কি আপনি অভিনয় করবেন কি? একটা ব্যাপার বলি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সবসময় যেটা চেষ্টা করি, দেখেন আমার নাটক আমি যাই করি না কেন সব কিছুই আমার বাবা মা দেখে। সো আমার কাছে যেটা মনে হয় যে আই এম লুকিং ফর ফ্যামিলি অডিয়েন্স। আমি কখনোই পর্দায় বা স্ক্রিনে এমন কিছু করতে চাইবো না যেটা নিয়ে একটা ফ্যামিলি তার সন্তানদেরকে নিয়ে দেখতে বিব্রত ফিল করবে, যে আমি আমার সন্তানকে দেখছি। কারণ আমার ক্ষেত্রে ব্যাপারটা আরও বেশি সেন্সিটিভ, কারণ আমার যারা বেশি ফ্যান যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, সব কিছু পিচ্ছি পিচ্ছি। সো আমি কখনোই এমন কোনো কিছু করবো না যাতে ছোট বাচ্চাটার মনে দাগ পড়ে, সে যাতে একটু ভুরু কুচকায় যে সাকিব ভাই এটা কেন করলো। তারপরেও অনেকে বলে, যেমন আপনি স্কুল গ্যাংয়ের ছিলেন সম্ভবত, তাই না? এবং সেই সাথে সাথে আপনারা প্র্যাঙ্কিংয়েরও, আপনি প্রথম প্র্যাঙ্কিং দ্বারাই তো উঠলেন। অনেকে বলে যে এই ধরনের গল্পগুলো, বা আপনি যে সব জায়গায় অভিনয় করেন সেই গল্পগুলো ছোট ছোট স্কুল গোয়িং বাচ্চাদেরকে প্রেমের
শিক্ষা দিচ্ছে, যেটাতে বাচ্চারা আসলে ছোট বয়সে অনেক পেকে যাচ্ছে, এই ছোট বয়সের বাচ্চাদেরকে পাকাচ্ছেন কেন আপনি? দেখেন, একটা কথা হচ্ছে, স্কুল নিয়ে লাভ স্টোরি বলেন, স্কুল নিয়ে মুভি বলেন, এটা কিন্তু বাংলাদেশে হয় না। বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়াতেও হয়, এটা হলিউডেও হয়, বলিউডে হয়, সব জায়গায় হয়। এটা একটা চর্চা। সো সেই ক্ষেত্রে আপনি যদি দায়ভারটা দিতেই চান, আমাকে না দিয়ে যে ফার্স্ট স্টার্ট করছে, পুরো পৃথিবীতে যে স্টার্ট করছে তাকে দিতে হবে। ইন্টারন্যাশনালি আপনার ইন্টারন্যাশনাল আদালত কোথায়? নেদারল্যান্ডের হেগে। তো সেখানে গিয়ে আপনার এই আলোচনাটা, ওইখানে গিয়ে আপনি একটা কেস করতে পারেন যে কেন আপনি ছোটো বাচ্চাদের পাকাচ্ছেন। যেহেতু ওইখান থেকে আসছে ব্যাপারটা, সবাই আস্তে আস্তে তো ফলো করছে। আর তারপরে আমি আরও পরে, আমি যদি দায়ভার নিতেও চাই, আমি অনেক পরে, আগে ইন্টারন্যাশনালি যে শুরু করছে হলিউড বলিউড, ওইখান থেকে ইন্সপায়ার হয়েছে। তারপর আমাদের স্ক্রিপ্ট রাইটার, তারপর আমাদের ডিরেক্টরের পরে যে টাকা ঢালছে, যে এরকম করো প্রডিউসার, তারপর চ্যানেলের মালিক, তারপর আরও যারা মেইন প্রোটাগনিস্ট, তারপরে আমি। আচ্ছা আচ্ছা, বাহ, অনেক বড় একটা লিস্ট দিয়ে দিলেন। ঠিক আছে, যদি সম্ভব হয় অবশ্যই আমরা যোগাযোগ করব তাদের সাথে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এটা বিনোদন মাধ্যম আর শিক্ষণীয় মাধ্যম, দুটো পার্থক্য। আপনি যদি শিখতে চান, আপনাকে অবশ্যই বই পড়তে হবে। আপনি প্রপার শিক্ষাটা, যদি অনেক সময় দেখা গেছে আমরা প্রপার শিক্ষাটা সবাইকে দিতে পারবো না। অনেক নাটক থাকে, একটা সুন্দর মেসেজ থাকে, কিন্তু প্রত্যেকটা নাটকে আপনি মেসেজ ডেলিভারি করতে পারবেন না। সাকিব খান বলেন, আফরান নিশো বলেন, যারা আমাদের সিনিয়র আর্টিস্ট আছেন, সাকিব খান ভাই, আফরান নিশো ভাই, মোশাররফ করিম ভাই, তারা তো বহু নাটক করেছেন, কিংবদন্তি। তাদের প্রত্যেকটা নাটক বা সিনেমাতে কিন্তু তারা মেসেজ ডেলিভারি করতে পারে নাই। সো মেসেজ দেওয়াটা বিনোদনের মাধ্যমে টাফ। বিনোদন সেক্টরটা শুধুই এরকম, আপনি ক্লান্ত, আপনি বাসায় যাবেন, আপনার বিনোদনের প্রয়োজন আছে, রিক্রিয়েশনের দরকার আছে, আপনি গান শুনবেন, তখন আপনি একটা বিনোদনের মাধ্যম হিসাবে আপনি একটা মুভি দেখতে পারেন, আপনি একটা সিনেমা দেখতে পারেন। কিন্তু আপনার নাটকগুলো দেখে যদি আপনার সন্তান হওয়ার পর আপনার পিচ্চিটা বলে ক্লাস 7 বা 8-এ, বাবা আমি বিয়ে করব, আমি প্রেম করতেছি, তখন কি করবেন? আমার নাটক দেখে আমার মনে হয় না তারা এরকম ইন্সপায়ার হবে। পিটাবেন নাকি তখন ধরে? না, কেন পিটাবো? পিটানোর কোনো কিছুই নেই, বলার অধিকার সবারই আছে। হর হামেশা অনেক কিছুই থাকে। আপনি ফেসবুক যখন চালাবেন, দেখা গেছে যে আপনার ফেসবুকে অনেক 18+ ব্যাপারও থাকবে, আসবে, অনেক ভালো কিছু আসবে, অনেক ইসলামিক বক্তার ওয়াজও আসবে, বাংলাদেশের খেলার আপডেটও আসবে, আবার অনেক অশ্লীল ব্যাপারও আসবে। আপনি কোনটা নিচ্ছেন নাকি নেবেন না, টোটালি আপ টু ইউ। কারণ বর্তমান পৃথিবীটা এরকম, সব কিছু ওপেন, সব কিছু ওপেন। তো এখানে আপনাকে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে। যার যার দায়িত্ব তাকেই নিতে হবে, কেউ আপনার দায়িত্ব নিয়ে দেবে না। সাকিব কি কখনো শাকিব খান হতে পারবে? এটা দেখা গেছে কষ্ট করছি, পরিশ্রম করছি, যখন ভাগ্য সহায় হবে ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা, কেউ মিলিয়ে ফেলে, যেহেতু একই রকম নাম সাকিব শাকিব, তো মিলিয়ে ফেলে কেউ যে সাকিব তোমার কিন্তু হাসিটা কিন্তু শাকিব খানের মতো দেখতে, তোমার চোখগুলো কিন্তু, এরকম কিছু মিলায়? এরকম কখনো আমি আসলে ঠিক বলতে পারবো না, মিলাই কিনা, না এরকম হয় না। শাকিব খানের একটা ডায়লগ মিমিক্রি করে এখন দেখাতে হবে। আমি আপনাকে ডায়লগটা দেখাচ্ছি। বাপরে বাপ, এই অ্যাক্টিং অনেক হাই লেভেলের অ্যাক্টিং। এটা নিয়ে হয়তো মানুষ অনেক ট্রল করে, কিন্তু আমি বলি, যারা এই মুভিটা দেখছে, যারা সিচুয়েশনে ছিল, যারা হলে ছিল, তারা বলতে পারবে। আপনি ডায়লগটা জাস্ট শুনেন। আমার ডায়লগ মুখস্থ আছে। এটা মুখস্থ? ও আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। ওই যে আমাকে ডোন্ট জাজ মি গাইস, আমি নরমাল ভাবে বলতেছি। দরকার হলে আমি প্রথম ডায়লগটা দিয়ে দিচ্ছি। বলেন। আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব। চুপ, মিথ্যাবাদী, তুই আবারও মিথ্যা কথা কইতেছস। আমি জানি খুশি মারলে শাহেদ বাঁচবো না, শাহেদরে মারলে খুশি বাঁচবো না, এরকম একটা ডায়লগ ছিল। তাহলে তুমি আমাকে মেরে ফেলো। না, এটা খুবই, মানে আমি আসলে পারবো না, আমার ডায়লগটা আসলে একটু মেমোরিজে নাই, কিন্তু এটা অনেক ইমপ্যাক্টফুল একটা অ্যাক্টিং ছিল। সিনেমাগুলো দেখা হয় আপনার না? আমি ছোটবেলায় দেখতাম। বাহ, চমৎকার। আচ্ছা, এবার একটা মজার ব্যাপার, যেহেতু শাকিব খানকে নিয়ে কথা বলছি, নামের সাথেও মিল আছে। একটা গানের লাইন আছে, মনে আছে শাকিব খানের, গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, নাম্বার ওয়ান শাকিব খান। সেটা ক্যামেরায় দিতে হবে। আপনি বলবেন নাম্বার ওয়ান সাকিব সিদ্দিক। না না না, এটা আসলে অতিরঞ্জিত হয়ে যাবে, এইসব আসলে বলতে চাই না। প্র্যাঙ্কিং এর মাধ্যমে আপনার যাত্রাটা শুরু। জি। তো প্র্যাঙ্কিং নিয়ে আপনি কি বলবেন? প্র্যাঙ্কিং নিয়ে আমি বলবো, প্র্যাঙ্কিং আমার একটা ভালোবাসার জায়গা। প্র্যাঙ্কিংয়ের মাধ্যমেই আমি আসলে মূলত মিডিয়াতে আসা। প্র্যাঙ্কিংয়ের প্রতি আমার সবসময় ভালোবাসা এবং শুভকামনা থাকবে। আচ্ছা, কখনো ডাবল টাইমিং করে ধরা পড়ছেন? নাটকে পড়ছি। কি নাটকে?
নাটকে? আচ্ছা, ব্যক্তি জীবনে? না, ব্যক্তি জীবনে করিনি। সবসময় কি এক কেন্দ্রিক, এক নারীর প্রতি আসক্ত? হ্যাঁ, এক নারী, একটা মেয়ের প্যারাইতেই তো থাকা যায় না। আচ্ছা, যদি প্রেম করেন তাহলে আপনি আবার ডাবল টাইমিং কিভাবে করবেন? মেয়েরা, এই যে আপনার ছেলেরা যে এরকম করে আমাদেরকে কলঙ্ক লাগান যে মেয়েরা নাকি প্যারা দেয়, কি প্যারা দেয় মেয়েরা? দেখা গেছে আপনি যখন কারোর সাথে কখন প্রেম করবেন তখন দেখা গেছে এটা আসলে হয়ে যায়। এটা আসলে বন্ধু বান্ধবদেরকে যখন দেখি, ওদেরকে অনেক অনেক ফ্রেন্ড সার্কেল থাকে যাদেরকে আড্ডায় পাওয়া যায় না, ওরা বলে যে অনেক প্যারায় আছি। সো ওইখান থেকেই প্যারাটা বুঝি। কি সেটাই তো বলতে পারছেন না। এটা হয়তো কোথাও যেতে যায় না, বন্ধু কোথাও বান্ধবদের যেতে সাথে দেয় না? মিশতে দেয় না, এরকম হয়। যেমন আমার বেশ কয়েকটা ফ্রেন্ডের সাথে এরকম হয়েছে, ওর গার্লফ্রেন্ড ওকে কোথাও যেতে দেয় না, আমাদের সাথে আড্ডায় আসতে দিয়ে না। তো এরকম আর কি, ঘর কোনো আর হয়ে গেছে। আমিও তো শুনেছি যে ছেলেরা প্রেম করার সময় একেবারে লুতুপুতু প্রেম, তোমার জন্য এই করব, তোমার জন্য সেই করব, সেই সময় দেয়। আবার একটু পরেই হচ্ছে যখন মেয়েটা পটে যায় তারপরে হচ্ছে অ্যাভয়েড করা শুরু করে, অবহেলা করা শুরু করে। এটাও তো আমরা শুনেছি, তো এটাও তো একটা প্যারা। এটা হতে পারে আসলে, আমি তো এরকম কখনো করিনি বা আমার সাথে এরকম ঘটেনি, তো আমি যার কারণে বলতে পারবো না। কজ আমি ওরকম লং টার্ম কোনো রিলেশন করিনি। সব কি শর্ট টার্ম? হ্যাঁ, আমার লাইফে যেগুলো প্রেম ছিল শর্ট টার্ম। দেখা গেছে আমি চিটাগং ছিলাম, ওইখানে যদি কোনো মেয়ের সাথে, ছোট স্কুলের একটা বাচ্চা, কি আর ওইটা তো মনে করেন ফ্রেন্ডশিপের মতোই প্রথম বলেন। প্রেম কবে? প্রথম প্রেম ক্লাস সিক্সে থাকতে মনে হয়। এটা প্রেম না, এটা একটা মেয়েকে ভালো লাগতো। দেখা গেছে যে আমি স্কুলের এক বেঞ্চে বসতাম, ও আর এক বেঞ্চে বসতো, মানে ওকে সেই দেখতাম। মেয়েটা কি আপনার ক্লাসমেট? হ্যাঁ, ক্লাসমেট। আই রে, ক্লাস 6 এর বাচ্চা! আচ্ছা, মানে ওটা তো ব্যাপারটা এরকম না যে প্রেম করেছি বা ওর সাথে চোখে চোখে ভালো লাগতো, যে একটা মেয়ে সুন্দর, ভালো লাগতো, ও আমার দিকে তাকালে ভালো লাগতো, এতটুকুই ব্যাপারটা ছিল। এরকম। ওই মেয়েটার এখন খবর আছে? না, বলতে পারবো না। বিয়েতে হয়ে গেছে? মেবি হয়ে গেছে হয়তো। আরে, আপনাকে দাওয়াত দেয়নি? না, যোগাযোগ তো নাই। আমি তো অনেক স্কুলে পড়েছি, তো দেখা গেছে যে ওইভাবে যোগাযোগ মানে আর হয়ে ওঠেনি। আচ্ছা, আপনার প্রেমগুলো কত সময় মেয়াদি? 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন? না, প্রেমগুলো ব্যাপারটা কি, আমি যদি অনেস্টলি জায়গা থেকে বলি, দেখা গেছে যে আমার স্কুলের এই উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন। দেখা গেছে এটা আসলে প্রেম না, কিন্তু তারপর আমি এটাকে প্রেম ধরলাম। ধরেন একটা মেয়েকে আমি পছন্দ করতাম, স্কুল লাইফে এসে আমার পাশের বেঞ্চে বসতো, দেখতাম ভালো লাগতো, কিন্তু আমি ওই স্কুলে না 1 বছর পড়েছি, তারপরে আমার স্কুল চেঞ্জ, তারপর আমি আবার অন্য জায়গায় চলে গেছি। আর তাদের ওই স্কুলের যত ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব বলেন, কারোর সাথে আর যোগাযোগ নেই, কারণ তখন তো আর ফোন ইউজ করতাম না, ফেসবুক ছিল না, কোনো যোগাযোগের ওয়ে ছিল না। সো ব্যাপারটা এরকমই আর কি। আচ্ছা, তো তারপরে আবার জীবনে কি আসলো? তারপরে আবার জীবনে এইভাবে তো আর প্রত্যেকটা সিরিয়াল আসলে বলা কয়টা, যাবে না। মানে জীবনে কয়টা এসেছে প্রেম? এখন নাড়া দিয়ে পর্যন্ত গিয়েছে মনের এখন দরজায়? পর্যন্ত কত 4-5টা এরকম হবে। 4-5 জন। একটাও কি সিরিয়াস ছিল না, নাকি সবগুলোই সিরিয়াস ছিল? ফার্স্ট ডেটটা বাদে, ওটা বাচ্চা বয়সে। হ্যাঁ, তারপর সিরিয়াস প্রেম কয়টা এসেছে? সিরিয়াস আমি আসলে মানুষটা তেমন সিরিয়াস না, কজ আমি এখনো অনেক ইম্যাচিউর। প্রেম করতে গেলে অনেক ম্যাচিউর হতে হবে, আপনাকে অনেক দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে। সো যতক্ষণ না পর্যন্ত আপনি সেরকম ম্যাচিউরিটি লেভেল অর্জন না করবেন, আমি বলবো সিরিয়াস প্রেম না করাই উচিত। আচ্ছা, তো মেয়েরা কি চায়? মেয়েরা যেটা চায়, মেয়েরা অনেক সিরিয়াসনেস চায়। একটা মেয়ের বিশ্বাস অর্জন করাটা অনেক বড় ব্যাপার। একটা মেয়েকে পটাইতে হলে কি কি কথা বলবেন প্রথমে? আমি আসলে কোনো মেয়েকে পটাইতেই চাই না। মেয়েরা পটে যায়? আমি পটানোর জন্য কোনো মেয়েকে আমার মনে হয় না আমি কারোর প্রতি কখনো কোনো এফোর্ট দিছি বা ওইভাবে কোনো কথা বলছি। আপনি কাজ করেছেন কোন নায়িকার সাথে সবচেয়ে বেশি? আমার সবচেয়ে বেশি কাজ করা হয়েছে মোস্ট প্রবাবলি অনন্যার সাথে। আচ্ছা, আর এমনিতে শুটিং সেটে কোনো মজার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান? শুটিং সেটে আমার প্রতিদিনই আসলে আমি কাজ যখন করি, আমার প্রতিটি অ্যাক্টিভিটিসই মজার, কিন্তু বিশেষভাবে তেমন কোনো মজার অ্যাক্টিভিটিস এখন পর্যন্ত ধরেন হয়নি। কাউকে থাপ্পড় মারার সিন, জোরে থাপ্পড় লাগাই দিয়েছেন, পরবর্তীতে সে কান্নাকাটি শুরু করছে, সাকিব তুমি আমার এত জোরে থাপ্পড় কেন মারলা? না, আমি এইসব ব্যাপারে অনেক সেন্সিটিভ, এরকম আমি কখনোই করিনি। আচ্ছা, আমরা শুনেছি বা মিডিয়াতে শুনেছি আপনি নাকি অনেক হাইয়েস্ট রেমুনারেশন দাবি করেন, এটা কতটুকু সত্য? না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি তেমন আসলে যোগ্যতা অনুযায়ী রেমুনেশন দাবি করা উচিত। ইভেন কি আমি তো রেমুনেশন কারো কাছে বলিও না। আমি বলি যে ভাই, আপনাকে আমার যতটুকু যোগ্য মনে হয়, আমার ক্যালিবার অনুযায়ী আপনি ততটুকু রেমুনেশন দিবেন। কজ আমি পার্সোনালি, এটা আমার প্যাশনের জায়গা, আমি এখানে টাকার জন্য কাজ করি না, আমি এটা সম্পূর্ণ ভালোবাসার জন্য কাজ করি। আপনি 2-4 জন প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, এবং কি আমার টিমের সাথে কথা বলে দেখতে পারেন। সো আই এম নট হেয়ার ফর টু মেক মানি,
নিজের ইনার যে একটা হাঙ্গারনেস আছে আমি সেটাকে স্যাটিসফাইড করার জন্য আসলে মূলত কাজ করি, মানুষের জন্য। নিজের সম্পর্কে এখন একটা কনফেস করবেন, ধরেন আপনি কোনো একটা অপরাধ করেছেন বা কখনো হয়তো কারোর সাথে কোনো একটা মনোমালিন্য হয়েছে যে কারণে এখন পর্যন্ত সরি বলা হয়নি, বা হয় না নিজে নিজে মাঝে মাঝে নিজে নিজে কথোপকথন করেন না যে আচ্ছা আমি যদি এটা করতাম আমার জীবনের সাথে আমি নিজেই এটা অন্যায় করে ফেলেছি, এরকম একটা কনফেস, যে কোনো কনফেস করতে পারেন। না, আল্লাহর রহমতে আমার কাছে মনে হয় না এরকম কখনো কোনো কিছু হয়েছে আমার জীবনে। অদ্ভুত কোনো প্রেমের প্রস্তাব পাইছেন? অদ্ভুত কোনো প্রেমের প্রস্তাব না, এখন পর্যন্ত পাইনি। প্রেমের প্রস্তাব কোন কোন পেশার মানুষের কাছ থেকে পেয়েছেন? আমি কিছু আপনাকে Option দিতে নাম পারেন। বলি, অপশন দিই। সেটা হচ্ছে ডিরেক্টর। না না না। নারী ডিরেক্টর খুব কম না আপনাদের এখানে? আচ্ছা, প্রডিউসার, ওকে, নায়িকা, হ্যাঁ, বেশ কয়েকজন নায়িকার কাছ থেকে পেয়েছি। সিনিয়র আপু, না, প্রস্তাব, প্রেমের প্রস্তাব তো আর পাইনি। ফেসবুক থেকে তো পেয়েছেন। হ্যাঁ, ফেসবুক থেকে পাওয়া গেছে। আচ্ছা, আন্টি। না না না, কেন আন্টি? আচ্ছা, ওকে, ছাইওয়ালা। সরি, ছাইওয়ালা মানে? ওই যে মহিলারা ছাই বিক্রি করে না? না না না। ওকে, আচ্ছা, পরবর্তীতে যাই। আপনাকে নিয়ে একজন একটা কথা বলেছে, আপনি অনন্যাকে তো নিশ্চয়ই চেনেন, কাজ করেছেন তার সাথে। তিনি একটা ইন্টারভিউতে এরকম বলেছিল যে সাকিবের কাছ থেকে সাকিবকে দিতে চাই হচ্ছে লয়ালিটি, এবং এরকম একটা কথা বলেছিল। মানে আপনি ওনার সাথে কি করেছেন যে ও আপনাকে লয়ালিটি দিতে চায়? অনন্যা আমার খুবই একজন ভালো একজন কো আর্টিস্ট, এটা ও ফান করে বলছে, আর তেমন কিছুই না। আপনার কি লয়ালিটির অভাব? আমি আসলে লয়ালিটির অভাব, এটা আসলে ও কোন ক্ষেত্রে বলছে আমি আসলে ঠিক বলতে পারবো না, এটা হয়তো অনন্যাকে আপনাকে আবার জিজ্ঞেস করতে হবে। আপনার আপকামিং কাজগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু বলেন। আমার আপকামিং কাজ একটা যেটা পোস্ট প্রোডাকশনে চলছে, অঙ্গার, যেটা রিলিজ হবে ভেরি সুন। তারপরে আমার আরেকটা কাজ রিলিজ হবে, অপূর্ণতা, যেটা কয়েকদিন আগে শ্যুট শেষ করলাম। একটা মেগা সিরিয়ালে কাজ করছি বাপ্পি খানের, টানাপোড়ন। এই তো, আরও বেশ কয়েকটা কাজের কথা চলছে, প্রি প্রোডাকশন কাজ আছে, এখনও নাম অ্যান্ড টাইটেল আসলে ওইভাবে তৈরি করা হয়নি। আচ্ছা, আমরা এমন শুনেছি যে শুটিং সেটে অনেক ঘটনা ঘটে, তার মধ্যে এমনটা শুনেছি যে আর্টিস্টরা অনেক সময় বিভিন্ন ড্রাগস নেন, বা এমন ড্রাগসের কারণে কিন্তু অনেক আর্টিস্ট, বড় বড় আর্টিস্ট একদম চোখের সামনেই পড়ে গেছে বলা যায়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কি এরকম দেখেছেন? না, আমি আসলে দেখিনি। আমি পার্সোনালি নিজেও এই ব্যাপারগুলো থেকে দূরে থাকি। বঙ্গতে আপনি একটা কাজ করেছেন যেটা বেশ সাড়া ফেলেছে, এবং সেগুলোর পোস্টারগুলো অনেক মানুষের কাছে পৌঁছে গেছে, এবং মনে হয় সেটা ডার্ক কমেডি ঘরানার একটা, কিছুটা dark সেটা comedy সম্পর্কে thrill। একটু বলেন না। আমাদের এখানে তো ডার্ক কমেডি অনেক কম হয় বাংলাদেশে। হ্যাঁ, এই জনরাটা নিয়ে আসলে আমাদের মানুষ, আমাদের দেশের ডিরেক্টর বলেন, তারা একটু কম কাজ করছে, বিকজ এইটা ম্যাস অ্যাপিলের কাজ না। ডার্ক কমেডি জনরাটাই আমাদের দেশের অডিয়েন্স যারা আছেন তারা একটু দেখা গেছে হয় অ্যাকসেপ্ট করবে, আস্তে আস্তে অ্যাকসেপ্টেন্স তাদের হয়তো বেড়ে যাবে। ডার্ক কমেডি জনরা নিয়ে কাজ হয়েছে তো, হোটেল রিল্যাক্স, ও কাজল আরেফিন অমি ভাই করলেন, অসময়। তো তেমনি আমাদের এই কাজটাও ধরেন কিছুটা ডার্ক কমেডি টাইপেরই, প্যাটার্নেরই। এটা 5টা বন্ধুর একটা ট্রিপ, তারা একটা ট্রিপে যায়, ট্রিপে যাওয়ার পর তাদের সাথে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত কিছু অ্যাক্টিভিটিস হতে থাকে। তাদের 5 জনের ভিতরে একজনের বিয়ে থাকে, যার বিয়ে উপলক্ষে তারা একটা রিসোর্টে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে তাদের যার বিয়ে হবে সে উধাও, এবার তাকে খুঁজতে হবে। আচ্ছা, সে কেন উধাও কেউ জানে না, হোটেল কর্তৃপক্ষ কেউ জানে না। তো তাদের সাথে একটার পর একটা ঘটনা করতে থাকে, বাবা মা টেনশন, বাবা মা কেউ জানে না। সো কাইন্ড অফ লাইক দ্যাট। কেমন মেয়ে পছন্দ করেন? কেমন মেয়ে পছন্দ করি? যে মেয়ে আমার মায়ের সাথে থাকবে, আর আমার সব কথা শুনে চলবে, এতটুকুই। মায়ের কাছ থেকে কি কি ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আপনি মার খেয়েছেন? আচ্ছা, আমার মা আমাকে খুব কম মারছে, তারপরও হাত, ওটা তো, তারপর খুন্তি, স্কেল, লাঠি, এগুলি। আচ্ছা আচ্ছা, একটা বিষয় একটু স্কিপ করে গেছি। আপনি আপনার লাইফে যারা এসেছিলেন প্রেমিকা হিসেবে, তাদেরকে কি আপনিই ছেড়েছিলেন নাকি তারা আপনাকে ছেড়ে গেছে? আমার লাইফে যারা প্রেমিকা এসেছিল তাদের সাথে আমার ছাড়াছাড়িটা হয়ে গেছে, কারণ আমি শহরটাই ছেড়ে চলে গেছি। আপনি একটা মানে কি বলবো, প্রতারক।
আচ্ছা আচ্ছা। কেন বলেন তো এই মেয়েদের সাথে প্রেম করে তারপরে একটা মানে শহর জাস্ট পাল্টাইছেন আর আমার এগুলোকে ছেড়ে প্রত্যেকটা গেলেন? প্রেমের বিচ্ছেদ অনেক কষ্টের। আপনার কেনা সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস কি নিজের টাকা দিয়ে? আমার বাইক। কোন নায়িকাকে উঠাতে চান? আলিয়া ভাট। আলিয়া ভাটকে নিয়ে? রণবীর কাপুর এসে যদি বকাবকি করে আপনাকে? আপনি তো অপশন দিলেন, তো রণবীর কাপুরের সাথে কথা বলেই আচ্ছা, তাকে আমি ম্যানেজ করবো, হ্যাঁ, নো manage প্রবলেম। করে নিয়েন। ওকে, ওটিটি প্ল্যাটফর্ম কি শিল্পীদের জন্য আশীর্বাদ নাকি প্রতিযোগিতা, কোনটা? আমি তো অবশ্যই বলবো আশীর্বাদ, ভালো কিছু। সো আমি মনে করি ওটিটিতে একটা আর্টিস্ট তার মন খুলে অ্যাক্টিংটা করতে পারে, সেখানে কোনো ব্যারিয়ার নেই, সেখানে কোনো সেন্সরশিপ নেই তুলনামূলকভাবে। তো অধিক মাত্রায় উঁচু মানের যে অভিনেতাকে আমরা বলি, আরও রিয়েলিস্টিক, বোল্ড বলেন, থ্রিলিং বলেন, সাসপেন্স বলেন, মার্ডার মিস্ট্রি বলেন, এই টাইপের কাজগুলো ওটিটিতে বেশিরভাগ যায়। তো সেই ক্ষেত্রে একটা হেলদি কম্পিটিশন তো তৈরি হয়। আমার যেমন একটা ইচ্ছা আছে, আমি কাজ করে এমন নিজেকে পর্যায়ে নিয়ে যেতে চাই যেন ওটিটি থেকে আমি ভালো কাজ করতে পারি। অলরেডি করেছি, আরও যাতে করতে পারি। প্রতিনিয়ত ডিফারেন্ট ক্যারেক্টারে নিজেকে ওই চ্যালেঞ্জের মুখে আমি ছুড়ে দিতে চাই। সো আমি মনে করি হেলদি কম্পিটিশনটা থাকা উচিত, এবং যতক্ষণ পর্যন্ত না থাকবে ইন্ডাস্ট্রি তো আগাবে না। 5 বছর পর সাকিব সিদ্দিককে কোথায় দেখবো? অবশ্যই এটা এখন যা আছে তার থেকে তো অবশ্যই বেটার পজিশনই দেখবেন। চমৎকার। একদম শেষ মুহূর্তে আমরা আছি, র্যাপিড ফায়ারের জন্য। Please, please. ঠিক আছে, আচ্ছা, এখনকার কোন ট্রেন্ডি শব্দটা শুনলেই আপনার বিরক্ত লাগে? ভাইরাল হতে চাওয়ার প্রবণতা হয়তো এই ব্যাপারটা আর কি। বিরক্ত লাগে, বিরক্ত আচ্ছা আচ্ছা। লাগে। যদি আপনাকে ইন্ডাস্ট্রির কারো সোশ্যাল মিডিয়া একদিনের জন্য চালাতে দেওয়া হয় বা হ্যাক করতে একটা সুযোগ দেওয়া হয়, কাটটা করবেন? শাকিব খান। কি করবেন ওখানে? আমি জানতে চাবো তার আপকামিং কি প্রজেক্ট। না, পেজ ধরেন হ্যাক করলেন, আপনি একটা কাজ করতে পারবেন, আপনার নাটকগুলো শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। ভিউজ ভালো হবে, তাই না? ওকে, ওটিটি আর টিভি একটা বাদ যদি দেওয়া হয় তাহলে কোনটা বাদ দিতে চান? মানে টিভি নাটক অথবা ওটিটি, কোনটা? টিভি নাটক। আচ্ছা, আপনার সম্পর্কে সবচেয়ে মজার এবং সবচেয়ে চমকপ্রদ, সবচেয়ে হাস্যকর কি ক্যাপশন দেখেছেন মানুষ দিতে? আমার অনেক ফেক পেজ আছে, তো ওরকম দেখা গেছে একটা আমার ফেক পেজে অনেক লাইক। হ্যাঁ জি, আমি ওরকম অনেক হিংসা দেখা গেছে যে আমার ছবি দিয়ে ক্যাপশন লিখছে 2 ঘন্টা সময় দিলাম মেয়েদের, পারলে আমাকে পুটিয়ে দেখাও। তো এরকম কিছু ক্যাপশন থাকে। তো ওইখানে দেখা গেছে যে আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা আবার লাইক দিয়ে রাখছে, তারাও চিনতে পারতেছে না। সো এরকম মাঝে মধ্যে দেখলে আমি নিজেই একা হাসি। এই চরিত্রটা আমি করলেই ভালো হতো, এমন একটা চরিত্রের নাম বলতে পারেন? দেখা গেছে অনেক ক্যারেক্টার ভালো লাগে। আফরান নিশুর আমার তো এখন ওই এজটা হয় নাই, কিন্তু থাকে না ইচ্ছা। মহানগরের ওসি হারুন, মোশাররফ করিম যে ক্যারেক্টারটা প্লে করলো, ওসি হারুন। তারপরে আফরান নিশুর কাইজার লেভেল 1-এর কাইজার চরিত্রটা, এটা আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টারের ভিতরে একটা। শাকিব খানের কোনো মুভির? শাকিব খানের মুভির যেমন এখন বরবাদের যে ক্যারেক্টারটা, ভেরি মাস অ্যাপিলিং একটা ক্যারেক্টার, খুবই ভালো, খুবই সুন্দর এই ক্যারেক্টার। বাহ, চমৎকার। কত টাকা দিলে আপনি অভিনয় ছেড়ে দিবেন? না, অভিনয়ের সাথে কখনোই কম্প্রোমাইজ হবে না। কিডন্যাপাররা আপনাকে ধরে নিয়ে গেলে আপনাকে কত ঘন্টার মধ্যে ছেড়ে দিতে বাধ্য হবে? কত ঘন্টার ভিতরে আমি সেটা বলতে পারবো না, তবে আমি কিডন্যাপারদের ফ্রেন্ড হয়ে যেতে পারবো। আপনিও কিডন্যাপিং শুরু করবেন? ফ্রেন্ড হয়ে যেতে পারবো, আমি তাদেরকে আমার ফ্রেন্ড বানাতে পারবো। ফ্রেন্ড বানিয়ে সবাইকে মিলে কোন নায়িকাকে কিডন্যাপ করতে যাবেন? নায়িকা বলেন কেন, আমি প্রোডিউসারদের কিডন্যাপ করতে চাই। প্রোডিউসার? হ্যাঁ, কোন প্রোডিউসারকে কিডন্যাপ করতে চান? ধরেন বাংলাদেশের যত মেগা প্রোডিউসার আছেন, আলফা এর প্রোডিউসার আছেন, এসবিএফ এর প্রোডিউসার আছে, তাদেরকে কিডন্যাপ করে আমি বলবো যে ভাই আমাকে নিয়ে ভালো মুভি বানান। অন্যান্য দেশে এমন হয় যে আর্টিস্টরা আলোচনা সমালোচনা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে নিতে পারে। আমাদের দেশের আর্টিস্টরা কেমন যেন মনে হয় যে আলোচনা সমালোচনাগুলোকে আসলে ভালো উপায় দেখে না, বা এক আর্টিস্ট যদি আরেক আর্টিস্টের নামে কোনো মজা করেও কোনো কথা বলে, সেই আর্টিস্টরা আবার রাগ করে বা বিভিন্ন ধরনের হয়, আবার ডিজিটাল যুদ্ধও হয়। তো এই ব্যাপারে আপনি কি বলেন? আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য দেশে আলোচনা মানুষ খুবই ফ্র্যাঙ্কলি নেয়, খুবই সুন্দরভাবে নেয়। কারণ কি, একটা মিনিমাম রেসপেক্ট থাকে। অনেক সময় আমাদের দেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এত বেশি হয়ে গেছে, এত বেশি রিলস, এত বেশি ইউটিউব শর্টস তৈরি হয়ে গেছে, টিকটক অন্য জায়গায় যখন দেখবেন একটা কন্ট্রোভার্সি যখন তৈরি হয়, তখন এটা আপনি দেখবেন কি সারাক্ষণ আপনার চোখের সামনেই ঘটতেছে। মানুষ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে, পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমভাবে কথা হচ্ছে, এবং মিনিমাম রেসপেক্ট কিন্তু কেউ কারোর প্রতি ওইভাবে থাকে না। আপনি বাইরে রেসপেক্ট দেখেন, হলিউডেও যদি কোনো কন্ট্রোভার্সি হয় আপনার কাছে কিন্তু আসে না, অথচ তারা কিন্তু আপনার থেকে অনেক বেশি ফেমাস। বাংলাদেশের ধরেন একটা নর্মাল কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের যদি কোনো কন্ট্রোভার্সি আপনার কাছে নিউজ ফিডে 10টা স্ক্রল করলে যদি 10 বার আসে,
হলিউডের টম ক্রুজের ব্যাপারটা তো আপনার কাছে 100 বার আসার কথা, সে তো আরও অনেক বড় ফেমাস লোক, তারটা আসে না কেন? কিন্তু তারও কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সি ছাড়া কেউ নাই। কিন্তু কন্ট্রোভার্সিগুলোও অনেক মিনিমাম রেসপেক্টের সাথে ডিল করা হয়, সেগুলোকেও একটা থাকে, ব্যাপার থাকে আছে আলাদা। এই কারণে হয়তো আমাদের দেশের আর্টিস্টরা এইসব ব্যাপারে অনেক বেশি সেন্সিটিভ থাকার ট্রাই অনেক করে। আর্টিস্ট আছে এমন যে ধরুন কাজ করছে কয়েকদিন, কিন্তু কাজ করার পরে অনেক ভাব বেড়ে যায় বা স্টারডম একটা ব্যাপার চলে আসে। তো তাদের উদ্দেশ্যে, আপনাকে তো সবসময় আমরা বিনয়ী দেখেছি, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার নেই, কারণ মানুষ এক একজন মানুষ এক এক রকম মেন্টালিটি, এক এক রকম চিন্তাভাবনা নিয়ে থাকে। যাদের ভাব বেড়ে যায় তারা কি আসলে মিডিয়াতে টিকে থাকতে পারে কিনা, আপনার কি মনে হয়? আমি আসলে এই ব্যাপারে বলতে পারবো না, কারণ আমি আসলে নিজেই অনেক ছোট, মিডিয়াতে আমার বয়স মাত্র 2 বছরের, আমি শিশু। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না। আমার কাছে অবশ্যই মনে হয় প্রত্যেকটা মানুষকে তো অবশ্যই বিনয়ী হওয়া প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার শত্রু কে? আমার শত্রু হচ্ছে বাজে কাজ। আচ্ছা, শায়লা সাথী, অরণ্যা, আর হচ্ছে লামহা এবং আরোহী, 4 জনের মধ্যে কে বেশি খায়? না, সবাই স্বাভাবিক, কে বেশি খায় এরকম কেউই নেই। আপনি আমাকে কিছু, মানে তাদের উদ্দেশ্যে কিছু দিতে পারেন অথবা নিতে পারেন, আমি কিছু নাম বলি। শাকিব খান। আমি শাকিব খানের কাছ থেকে তার স্টারডম, তার অডিয়েন্স নিতে চাই। বস্তুগত কি নিতে চান? বস্তুগত জামা কাপড় নিতে পারেন, সানগ্লাস নিতে পারেন, বাসাটাই নিয়ে নিতে পারেন নিকেতনের। হ্যাঁ, ধরেন বাসা নিলাম, নিকেতনের বাসা নিয়ে নেবেন শাকিব খানের, যদি নেওয়া যায়। পরিমণি আপুর কাছ থেকে বস্তুগত, তো শাকিব খান ভাইয়ের কাছ থেকে গাড়ি নিলাম, তাহলে আপুর কাছ থেকে গাড়ি নিই। গাড়ি নিবেন? এত গাড়ি দিয়ে কি করবেন? ব্যবসা করবেন গাড়ির? আপনি তো নিতে বলেন বস্তু। আচ্ছা আচ্ছা, পরিমণি গাড়ি নিতে চাই সাকিব সিদ্দিক। ওকে, মাহির কাছ থেকে কি নেবেন? আপুর কাছ থেকে আমি কি নিতে পারি? বস্তুগত আর কি নেওয়া যায়? ধরেন তার যদি কোনো বিজনেস প্রতিষ্ঠান থাকে সেটা নিব, রেস্টুরেন্ট বা কোনো কিছু। আচ্ছা আচ্ছা, আমাদের জায়েদ খান, তিনি এখন জায়েদ খান ভাইয়ের কাছ থেকে আমি যেটা নিতে চাই, ডিগবাজি পাওয়ার। আমি যতটুকু জানি উনি হয়তো কোনো ফ্যাশন ব্র্যান্ডের, ক্লোথিং ব্র্যান্ডের সাথে আছে, তো আমি ক্লোথিং ব্র্যান্ডটা চাই। ওকে, শান্ত। কোন শান্ত? আপনাদের, আচ্ছা, আমার কোয়ার্টিস্ট বন্ধু শান্তর কাছ থেকে কি নেওয়া যায়? বাইক, মনে হয় ওর বাইকটা ভালো অনেক। অনন্যার কাছ থেকে কি নিতে চান? অনন্যার কাছ থেকে কি নেব? ফোনও নিতে পারেন। হ্যাঁ, টোনও নিতে পারেন, কারণ ফোন যদি পছন্দ। আচ্ছা, ফোন নিলাম। অরণ্যার ফোন নিয়ে নেবেন? হ্যাঁ, নিলাম। আচ্ছা, আরোহীর কাছ থেকে কি নিতে চান? আরোহীর কাছ থেকে কি নেওয়া যায়? আরোহীর কাছ থেকে ফোন নিলাম। 2টা ফোন ব্যবহার করবেন? হ্যাঁ, করলাম। আচ্ছা, ওকে। বাংলাদেশে ক্যাটরিনা কাইফ আপনার কাকে মনে হয়? বাংলাদেশের ক্যাটরিনা কাইফ কাউকে মনে হয় না। বাংলাদেশে ইমরান হাশমি? না, কেউ না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মতো। আচ্ছা, এবার একটা মজার টাস্ক, প্লিজ। জিহবা দিয়ে নাক ছুঁতে পারবেন? না না না, পারি না। ওকে, কার পারফিউম আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কো আর্টিস্টের? আমি আসলে এই ব্যাপারটা নিয়ে বলতে পারবো না। ডিপ জলের একটা ডায়লগ দেন। ভাইয়ের ডায়লগটা একটু বলতে হবে, তাহলে আমি হয়তো বলতে পারবো। এটাও দিতে পারেন, তোর মরণে চুলকানি উঠছে, একেবারে মলম লাগাই দিমু। তোর মরণের চুলকানি উঠছে না, তোর একেবারে মলম লাগাই দিমু। আমি যদি আমি বলতে পারবো না তার মতো, তার অনেক হাই লেভেলের অ্যাক্টর উনি। যেভাবে বললেন মানুষ ভাবে আমাকে বলছেন। আচ্ছা, মেয়েদের কোন বৈশিষ্ট্য আপনার খুব বিরক্ত লাগে? সামটাইমস যখন একটা মেয়ে অনেক বেশি কথা বলে। ওকে, আচ্ছা, ঘুম থেকে উঠে যদি দেখেন যে আপনার বাসায় হচ্ছে পরিমণি চলে আসছে, কি করবেন? প্রথম কথা কোনটা বলবেন? কি বল, প্রথম কথা আমি অবাক হব। আপনি? আচ্ছা, আপনার ব্লক লিস্টে কোন সহকর্মী আছে? না, আমার ব্লক লিস্টে কেউই নেই। আমার ব্লক লিস্টে লাস্ট কাকে ব্লক করেছেন? না, আমি কাউকে ব্লক করিনি। জায়েদ খানকে মিমিক্রি করে দেখান। না, আমি ওনাকে মিমিক্রি করতে পারবো না। আচ্ছা, ঘুম থেকে উঠে আপনি কি করেন? ঘুম থেকে উঠে ফ্রেশ হই। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। একদম শেষ মুহূর্তে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে। শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি খুব ছোট মানুষ, আপনাদেরই কারো কারো স্নেহের, কারো কারো বন্ধুর মতো, কারো কারো ফ্যামিলি মেম্বারের মতো, এলাকাবাসীর মতো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ইন ফিউচার আরও ভালো ভালো কাজ করতে পারি, আমি আমার কাজের প্রতি সৎ থাকি। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে সেই সুযোগ দেয় যাতে কোনো একদিন দেশকে রিপ্রেজেন্ট করতে পারি।
থ্যাংক ইউ সো মাচ। তবে আমি আপনাকে ছাড়ছি না শেষে একটা গান না শুনে। হ্যাঁ, আয়নার যারা দর্শক আছে তারা কিন্তু শুনতে চায়। ততক্ষণে আপনি কোন গানটা গাবেন আপনি ঠিক করতে থাকেন, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আজকের মতো এখানেই শেষ আমাদের আয়নার অনুষ্ঠান। আশা করছি আপনাদের প্রিয় যিনি অভিনেতা সাকিব সিদ্দিক, তার গল্প শুনে আপনার খুব ভালো লাগলো, তার সাথে আড্ডাটাও আমার খুব ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। গান। আচ্ছা, আমার রিলিক্স ভুল হতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, গান কোনটা গাওয়া যেতে পারে? আচ্ছা, সুন্দরী ফুরি তুমি মন করিলা চোরি, দূর কোন দেশ থাকি আইলাইনি, ও সুন্দরী ফুরি তুমি মন করিলা চোরি, যদি ডাকি তোমারে মায়া টানে আইবানি ফিরি, চোখ ফিরাইয়া নিও না ওরে যাইও না রে যাইও না, মায়া করি হাতে ধরি নিবাইনি টানি, মায়া করি হাতে ধরি নিবাইনি টানি।